আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করি আমাকে আপনারা সবাই চিনেন যারা কাপড়ের ব্যবসা এবং গাইটের ব্যবসার জগতে আছেন। তো আজকে আপনাদের আমি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও করে দিব। প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিওটা, ফার্স্ট টু লাস্ট মন দিয়ে একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার দেখতে হবে। এবং ভিডিওটা দেখার সময় কাগজ কলমের থেকে শুরু করে সব কিছু হাতের কাছে নিয়ে বসতে হবে। এরপর ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে হবে, কারণ ব্যবসা করতে নামবেন, না শিখে ব্যবসা করতে নামার প্রয়োজন নেই। না শিখে ব্যবসা করতে কারা নামে? আমার কিন্তু কথাবার্তা খুব খারাপ, তবে খুব খাস কথাবার্তা আমি সবসময় বলি। ব্যবসা করতে কারা নামে? যারা পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, তারপরে ম্যাথামেটিক্স অর্থাৎ আয় ব্যয়ের হিসাব, এই সব কিছু বুঝে এবং এগুলোকে গুরুত্ব দিয়ে শিখে এবং অভ্যস্ত হয়, শুধুমাত্র তাদের জন্য ব্যবসা। ওই আজকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে একটু গায়ে ব্যথা হচ্ছে, আজকে একটা বিয়ের দাওয়াত আছে, এগুলো দিয়ে কোনোদিন ব্যবসায়ী হয় না। এগুলো হচ্ছে হাফ লেডিস পুরুষ মানুষের কাজ অথবা মেয়ে মানুষের কাজ। মেয়ে মানুষের একটা দায়িত্ব দিবেন, মুখ দিয়ে মনে করেন সব পারে, দায়িত্ব দেওয়ার সাথে সাথে সবার আগে টাকা পয়সাগুলো দিবেন, দেখবেন যে সবার আগে দায়িত্ব কমপ্লিট করা তো দূরের কথা, পায়জামা সবার আগে ভিজে ফেলেছে। আর এরপরে এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে। অনেক মহিলা আছে না, ঘরের মধ্যে কথা বলে যে হ্যাঁ তুমি টাকা পয়সা সব ধ্বংস করো, মুখ করো তমুক করো, এবার বেতন পেয়ে আমার কাছে টাকা দিবা। বেতন পেয়ে 1 মাস টাকা দিবেন, দেখবেন মাসের 5 তারিখে বেতন পাইছেন, 12 তারিখের মধ্যে টাকা সব শেষ। এরপরে মিষ্টি কথা বলবে, জানো এইগুলোতে এই দেওয়ার পরে এত অল্প টাকা, এটা কিভাবে চালাই, অমুক করি তমুক করি, হ্যান ত্যান। তো এইগুলো হচ্ছে কি মিসম্যানেজমেন্ট পাবলিক, হাফ লেডিস পাবলিক অথবা লেডিস পাবলিক। আর ব্যবসার ক্ষেত্রে 2 রকমের লেডিস আছে। একটা হচ্ছে চোরাই ব্যবসা করে। চোরাই কেমন? ব্যবসার মধ্যে চুরি। এক হচ্ছে 2 নম্বর মাল দিবে, 14 নম্বর মাল দিবে। আর নাম্বার 2 হচ্ছে ওই বিভিন্ন জায়গায় দাঁড়ায় 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 থেকে ফোন নম্বর চুরি করে একটা কাস্টমারে ধরবে। অথবা একটা অফিসে চাকরি করা অবস্থায় 50টা কাস্টমারের মোবাইল নাম্বার পাইছে, এবার মনে হচ্ছে মুই যে কি হনুরে। এরপরে মোবাইল নাম্বার 50টা কাস্টমারের ভালো ভালো নাম্বার নিয়ে ওই কোম্পানিটার পাশা মেরে নিজে যে ব্যবসা একটা খুলে বসছে। তো এইভাবে যাদের জন্ম, তাদের মৃত্যুটাও এরকম বিচ্ছিরিভাবে হয়। কারণ সে যখন আরেক জায়গায় বাটপারি করে আসে, তার ওখানেও এরকম বাটপার করার মতো প্রোডাক্ট অর্থাৎ মাস্টারপিস এমপ্লয়িও আল্লাহ তার গোডাউনে পাঠায় দেয়। 2 দিন পরে সেও ধ্বংস হয়। তো পৃথিবীর সব কিছু হচ্ছে একটা ডিসিপ্লিন এবং সৌন্দর্য। এটা বাইরে যখন যাবেন তখন আপনাকে দিয়ে ব্যবসা হবে না। ব্যবসা একটা করতে পারবেন, এই লেখাপড়া না শিখে, গবেষণা না করে, পরিশ্রম না করে ব্যবসা একটা করার আছে। সেইটা কি? ওই যে বাংলাদেশি কিছু বস্তি কোয়ালিটির নায়কটার কাছে 2 দিন পর পর 2টা-3টা সেমরি নিয়ে টিয়ে আপনার ওই মিডিয়া জগতে ভাড়া কাটায়, নতুন নায়িকা বলে বলে সমাজে পরিচয় করা দেয় নতুন নায়িকা, আর বিভিন্ন জায়গায় ভাড়া কাটায়। এইসব করে টিকে থাকতে পারবেন। আর বাংলাদেশেও যে পাপিয়া চক্রের সময় তো খুব মন দিয়ে দেখছেন যে পাপিয়া চক্রে আপনার বাংলাদেশের সবচেয়ে দামি হোটেল ওয়েস্টিনের মধ্যে পর্যন্ত সেই চক্রের মেয়েরা যায়, আর সেখানে মন্ত্রী, সচিব, সরকারি আমলা, বড় বড় অফিসার, একদম আর্মি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সব সেখানে যায়, খালি বয়সটা কম হইল। যেমন বাংলাদেশে, সারা পৃথিবীতে বলা আছে 18 বছর শিশু, আর বাংলাদেশে বলা হয়েছে শিশু বিবাহ অথবা বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। আর ওপাশে মেয়েদের বিয়ের বয়স বানায় দিছে 16 বছর। এর অর্থ বুঝতে পারছেন? ওই সাকা চৌধুরী বলে গেছিল, সাকা চৌধুরী বলে গেছিল, ইঙ্গিত দিয়ে গেছিল যে আইন এত বিচ্ছিরিভাবে আমাদের দেশে পরিচালিত হয়, যেটা খুব খারাপ বিষয়। তো আমি সবসময় গুরুত্বপূর্ণ ভিডিওর আগে আরও কিছু আপনাদের শেখায় দিই, যেন নিজের জীবনে সেটা শোধরাইতে পারেন এবং আপনি যেন সেই ভুলগুলো না করেন। এবং আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, আরও 10 জনের মাধ্যমে আমরা যদি শোধরাইতে পারি, তাহলে সমাজে যেন শৃঙ্খলা, ভদ্রতা, সৌন্দর্য এগুলো যেন আবার ফিরে আসে। এই কারণেই এই কথাগুলো বলা। তো বাংলাদেশে ওই সাংবাদিক নামের
তারপরে অনলাইন টিভি চ্যানেল নামে যত যা তৈরি হয়েছে, ওই কিছু কিছু সেমডি রাস্তাঘাটে নায়িকা না মডেল অমুক তমুক হ্যান ত্যান এগুলোর নাচায় টাচায় শরীর টরি দেখায় টাকায়, তারপরে বিভিন্ন জায়গায় ভাড়ায় কাটায়, আর হচ্ছে নিজে একটু বকটক করে আর কিছু টাকা কামাই করে, বুঝতে পারছেন? খাইলো প্লাস চাটলো আবার কামাইও করলো, মজায় মজা। যার কারণে এখন অনলাইনে সাংবাদিকের অভাব নাই। এখন এরা কি সাংবাদিক নাকি অন্য কিছু, সেটা আপনারা আপনাদের বিবেচনা দিয়ে বুঝে নেবেন। এবং সম্ভব হলে পরিবারের প্রতিটা মানুষকে বলে দিবেন যে তোমরা ফেসবুক টেসবুকের থেকে শুরু করে যেখানে যত এই আজে বাজে ভিডিও দেখো, বাংলাদেশের ফেসবুক তো একদম পতিতলায় দৌলত দিয়া ঘাটের চেয়েও খারাপ অবস্থা হয়ে গেছে। ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর যে অবস্থা, তো এগুলোর অবস্থা তো এই কারা করতেছে? এই সাংবাদিকগুলাই করতেছে, যারা নামে মাত্র সাংবাদিক, প্রফেশনাল কোয়ালিফাইড সাংবাদিক না। প্রফেশনাল কোয়ালিফাইড সাংবাদিক খুঁজে পাওয়া খুব কঠিন বর্তমানে, 5% হয়তো বা আছে। যারা বড় বড় ওই ডেজিগনেশন নিয়েও ঘুরে বেড়ায়, তারাও রাজনৈতিক ফায়দা লুটার জন্য সংবাদ করে, অথবা বড় বড় ব্যবসায়ীরা বাঙ্গায় চুরা খাওয়ার জন্য অথবা ব্ল্যাকমেইল করার জন্য সাংবাদিকতা করে। কিন্তু সঠিক সাংবাদিক অনেক কমে গেছে, 5% আছে। আর এই যে মিডিয়াতে সাংবাদিক নামে কিছু চরিত্রহীন জারজ সন্তান ঘুরে বেড়াচ্ছে, এদের কারণে নিউ জেনারেশন একদম ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা সাফার করতেছে ব্যবসায়ীরা, যেটা সাফার করতেছে পরিবারের বাবা মা, যেটা সাফার করতেছে বাংলাদেশ, যেটা সাফার করতেছে ডিসিপ্লিন, যেটা সাফার করতেছে বাংলাদেশের ধর্মীয় অনুভূতি, যেটা সাফার করতেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। তো এই যে প্রবলেমের জন্ম কোথা থেকে? যে আপনি খারাপ জিনিসটাকে প্রমোট করতেছেন দেধারসে, অনলাইনে কামাই করতেছেন, নিজে মজা লুটতেছেন, আবার অন্য বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে দিয়ে নিজে হ্যাডাম হচ্ছেন। যেমন বাংলাদেশে দেখবেন যে কিছু আরজে আছে যেগুলো দাড়ি টাড়ি, ইসলামের সুন্দর চাপ দাড়ি টাড়ি অথবা বিভিন্ন ছাগলের দাড়ি টাড়ি রাখছে, এদের নিজের ঘরের মধ্যে 14 বার মনে করেন ভাঙন ঘটতেছে। আর এরা যেসব ভিডিও টিকটক বানায় ছাড়তেছে, তারপরে যে ইউটিউবে চ্যানেল বানায় ছাড়তেছে, কিছু মহিলাদের সাক্ষাৎকার নিচ্ছে, যে সাক্ষাৎকারগুলোর সাবজেক্ট বলেন, থাম্বনেল বলেন অথবা আলোচনার বিষয় বলেন, যেটা মনুষ্য জগতের সবচেয়ে নিকৃষ্ট। বাবা কেমনে মেয়েকে ধর্ষণ করতেছে, কে কেমনে নিজের আপন ভাইয়ের কাছ থেকে ধর্ষিত হয়েছে, মানে সমাজে যে কথাগুলো উচ্চারণ করতে একটা সভ্য সমাজে আপনার হয়, মানে বুক ধড়ফড় করে ওঠে এবং বিবেক নাড়া দেয়, এবং যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারি না, সেই সবের ভিডিও সুন্দর করে বানায় আপনার কি হচ্ছে, ভাইরাল হচ্ছে। আর এই ভাইরাল হয়ে যেমন টাকা কামাই করতেছে, তেমন সমাজের এরকম আরও হাজার নষ্ট নারীর অ্যাড্রেস, ফোন নাম্বার ম্যানেজ করতেছে, এগুলোরে মিষ্টি কথা বলে ভোগ করতেছে, আবার এদের বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে দিয়ে খেয়ে টাকা কামাই করতেছে। আর যেহেতু বড় বড় জায়গায় ভাড়া খাটাচ্ছে, সে বড় বড় সাধ্যের সাথে পরিচয় হচ্ছে, এরপর মনে হচ্ছে মুই যেন কি হনুরে, আমারে কে থামাবে, আমার তো উপরের ফোন কল আছে। তো ফলাফল দেখেন, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এবং একটা সময় পরে মানুষ বুঝতে পারতেছে যে এই মানুষগুলো মানুষ না, এগুলো সাংবাদিক না, এগুলো আরজে না, এগুলো মনুষ্য জগতের মস্তিষ্ক এবং চরিত্র বিকৃত কতগুলো জানোয়ার, পশু পাখি। তো এই যে ক্যারিয়ার, এই যে ভবিষ্যৎ, এইটা হচ্ছে আপনার কোনো কিছু না শিখে খারাপ জিনিসটাকে গ্রহণ করে টাকার মালিক হওয়ার রাস্তা। তো এরকম রাস্তায় যদি যেতে চান, সেটা হচ্ছে আপনার দায়ভারে। কিন্তু ব্যবসা যদি করতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণ পড়াশুনো করতে হবে, প্রচুর পরিমাণ গবেষণা করতে হবে, এবং মনে হয় নামে কোনো শব্দ নাই। মনে হয় আবার কি, একদম অ্যাকুরেট কথা বলতে হবে। আর মনে হয় হচ্ছে লাস্টে 5%-এ থাকবে, আর আপনারা কথা বলেন মনে হয় 95%, আর 5% হচ্ছে যুক্তি, যার কারণে আপনাদের কথাবার্তা শুনতে পাগলের মতো মনে হয়। ইভেন কোন একজন ইনভেস্টর আপনার পিছনে ইনভেস্ট করে না, কারণ আপনার 90% হচ্ছে মনে হয়, আর 5% হচ্ছে আপনি শুনেছেন, দেখেছেন, জেনেছেন।
কিন্তু আপনি যখন গবেষণা করে একটা কথা বলবেন তখন বোঝা যাবে না আপনার এটার উপর গভীর দক্ষতা আছে, তখন আপনার ইনভেস্টমেন্ট চাওয়া লাগবে না, তখন আপনার পিছনে মানুষ ইনভেস্ট করবে, কারণ মানুষ বুঝতে পারবে যে আপনি একটা বাটার অর্থাৎ ক্রিম, একটা কোয়ালিটি। মানুষ কোয়ালিটির পিছনে ইনভেস্ট করে, ডাস্টবিনের পিছনে ইনভেস্ট করে না। তো এই কথাগুলো আপনাদের বলে দিলাম যে কারণে, সেটা হচ্ছে যে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনাদের বলতেছি যে খুব মন দিয়ে বুঝতে হবে। গাইডের জগতের বিশাল একটা সমস্যার সমাধান আজকের ভিডিওতে আপনাদের করে দিচ্ছি, খুব মন দিয়ে শোনেন এবং দেখেন। নাম্বার ওয়ান, গাইডের জগৎটা গত 50 বছর ছিল আল্লাহর নামে, ভগবানের নামে, যিশুর নামে, যে যদি কপাল খোলে তাহলে, যদি টিকিট বেঁধে যায়, লটারি বেঁধে যায়, তাহলে মনে করেন যে কোটিপতি। অর্থাৎ মাল যদি আল্লাহ আল্লাহ করে, বিসমিল্লাহ করে, অথবা কেসে ভগবান ভগবান করে যদি কোনো মতে যদি ভালো পড়ে, তাহলে তো এক গাইটেই বাম্পার। আর সেই জিনিসটাকে আমি জোবায়েদ হোসেন সারা বাংলাদেশে 50 বছরে যত গ্রুপ অফ কোম্পানিজ তৈরি হয়েছে, রাজত্ব করছে, গরিব মানুষ, অসহায় মানুষের যখন কথা বলে তখন কিন্তু তারা সবসময় গরিব মানুষের কথা বলে, যে অসহায় মানুষের জন্য এন করতে হবে, ত্যান করতে হবে, হ্যাঁ মালের দাম বেশি নেওয়া যাবে না, কত কিছু। কিন্তু ও পাশে কিন্তু খাওয়া টাওয়া সব হয়ে যায়। গরিব মানুষ খালি চাটার সুযোগ পায়, খাওয়ার সুযোগ পায় না। কথা বুঝতে পারছেন? একদম খাস কথাবার্তা। আমি যেটা কথাবার্তা বলি তাতে অনেক ব্যবসায়ীর পেটে লাথি পড়ে, পরে তারা আবার বিভিন্ন গাইডের সভাপতি, সহসভাপতির কাছে যে আমার নামে বিচার দেয় যে ইনার একটু কথাবার্তা না থামাইলে আর ইনার ভিডিও টিডিও না থামাইলে তো আমরা ব্যবসা করতে পারতেছি না, হয় ইনারে তাড়ান না ইনারে বন্ধ করেন। তা আমার কোশ্চেন হলো, যেমন গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছে যে ভাই, খুব ভালো একজন ব্যবসায়ী মানে বলছে, ভাই এই বি গ্রেডের মাল এত ভালো, এ গ্রেড বলে চালায় দিতে পারবেন। তা আমি বললাম যে আমি বুঝতে পারিনি আপনার কথা, আবার বলেন। ভাই এ গ্রেডের মালের সাথে চ্যালেঞ্জ করা মাল। আচ্ছা আবার বলেন। তো ভাই এ মাল এ গ্রেড বলে চালালে ভাই ব্যবসা রাতারাতি। আমি সাথে সাথে ফোনটায় বললাম, ফোনে ছিলাম, ফোনে কথা বলছিলাম। আমি বললাম যে ভাই আপনি কার সাথে কথা বলছেন? আপনি কি অন্য বাইরে আশপাশে কারোর সাথে কথা বলছেন না আমার সাথে কথা বলতেছেন? তাহলে জোবায়েদ ভাই না, জোবায়েদ ভাই আপনারে বলতেছি তো মিয়া, আপনি আমার সাথে কথা বলছেন, কি কথা বলতেছেন? আপনার কোনো লেভেল আছে? আপনি লেভেল বুঝে কথা বলতেছেন? আপনি বলছেন বি গ্রেডের একটা ভালো মাল যেটা আমি এ গ্রেড বলে চালাই দিতে পারবো। মিয়া চোদানো ব্যবসা করি? আমি কি এই খাতুনগঞ্জে টাকার জন্য আসছি? খাতুনগঞ্জে আসছি লিডারশিপ করার জন্য, খাতুনগঞ্জে আসছি নেতা হওয়ার জন্য। খাতুনগঞ্জের সভাপতি কালাম সাহেবকে দেখছে না? তার বসার স্টাইল, তার কথা বলার স্টাইল, তার তাকানোর স্টাইল। সে কি টাকার মালিক হয়েছে না লিডার হয়েছে? সবার প্রশংসার পাত্র হয়েছে, সবার মান্যবর হয়েছে। এরকম কালাম সাহেব কয়জন হইতে পারবে? আমি আসছি এখানে নেতা হওয়ার জন্য, লিডার হওয়ার জন্য, সবার ভালোবাসা অর্জন করার জন্য। আমি কি টাকা কামাই করতে আসছি? আমি কি ফকিন্নি বংশের তো জন্মগ্রহণ করছি? আপনি কী সব কথাবার্তা বলেন? এই কাম কি আপনি করেন? এ গ্রেড বলে চালান? তা আপনার কাছে তো মাল কিনবো না। ভাই ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা ফার্দার যখন কথাবার্তা বলবেন হিসাব করে বলবেন, কথার মধ্যে যেন ব্যক্তিত্ব থাকে। আর এমন কথা বলবেন না যেটাতে আমারও ব্যক্তিত্ব নষ্ট হয়। ব্যবসা তো করবো না, আরও ব্যবসার একদম পাছাড়া মেরে দিব কিন্তু, কারণ আমার সাথে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে। ভাই সরি। আচ্ছা ঠিক আছে, বি গ্রেড মালরে এ গ্রেড বলে চালানোর জন্য জোবায়েদ ভাই খাতুনগঞ্জ মারায়। কথার স্টাইল সেকেন্ডের মধ্যে শরীরে পশম দাঁড়ায় গেছে, মাথা রক্ত উঠে গেছে। তো যেখানে 50 বছরে মানুষ আপনাদের সাধারণ মানুষকে ব্যবসা শেখায় নাই, সেখানে 50 বছর পরে আমি জোবায়েদ ভাই 5 বছর ধরে আপনাদের ব্যবসার ভালো মন্দ সব শিখায়, তারপরে একটা মাল বিক্রি করি। এত সহজ না, এত সহজ না। কলিজা থাকতে হয়, ব্যক্তিত্ব থাকতে হয়।
তো আসেন আপনাদের গাইডের যে কথাগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাকে ব্যবসা করতে গেলে অনেক কিছু মন দিয়ে শিখতে হবে, নোট করতে হবে, জানতে হবে। তারপরে আপনি আস্তে 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 আস্তে, রাতারাতি না, রাতারাতি না, আস্তে 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 আস্তে, অনেক আস্তে আস্তে, কারণ এর মধ্যে দেশের অবস্থা খারাপ, বিশ্বের অবস্থা খারাপ, এরপর কখনো গেছে ঘরের মধ্যে অশান্তি, সব কিছু মিলায় হঠাৎ করে কেউ অসুস্থ, পরিবারের 5 লাখ বেড়ে যাবে, সব কিছু মানে ঝড় তুফান আসতে থাকবে। তার মধ্যে খুব আস্তে 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 আপনি বড় হতে থাকবেন, খালি পড়ে থাকতে হবে। তারপরে যে গাইডের ব্যবসায় আপনি বিশাল একটা লাভ এবং বিশাল একটা ভালো দিন আপনি দেখতে পারবেন। কিন্তু আপনাকে ধৈর্য শক্তি, পরিশ্রম সব থাকতে হবে। আর এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে ওই যে সার্টিফিকেট যেটা আছে আপনার, অনার্স, মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, অমুক তমুক, ইংল্যান্ডের থেকে ডক্টরেট, পিএইচডি, ওই সার্টিফিকেটগুলো মোড়াবেন, মোড়ায় পাশার মধ্যে ভরে রেখে শুধুমাত্র এই যে ব্রেন, ইন্টেলেকচুয়ালিটি, এইটা নিয়ে আপনার কাজে নামবেন। আর প্রচুর পরিমাণ পরিশ্রম নিয়ে কাজে নামবেন। আর সবার আগে নিজের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্কুল লাইফের বন্ধু, কলেজ লাইফের বন্ধু, ভার্সিটি লাইফের বন্ধু, এরপর কিছু গার্লফ্রেন্ড, সব কয়টারে সবার আগে ফাক অফ বলা শিখবেন। নিজের বাপ মারে বলতে পারবেন না, তাহলে আর ব্যবসা করার দরকার নেই। তো বাপ মা নিয়ে পড়ে থাকেন, বাপ মার সেবা করেন। কারণ যারা বর্তমানে আপনার বলে বেড়ায় যে মার সেবা করেছি বলে 1000 কোটি টাকার মালিক হয়েছি, এইগুলো হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আর টাকাটারে শো অফ করার জন্য অথবা সেফ রাখার জন্য সম্পদরে। এইটা হচ্ছে ডায়লগ। কিন্তু কামাই যে কোন জায়গায় ঘা দিয়ে করছে সেইটা কখনো বলবে না, সেটা কখনো বলবে না কেউ। এটাই সিস্টেম। সমাজে যখন টাকা বানায় ফেলবেন এবং মানুষের নজরে পড়বেন, তখন এই টাকা পয়সা ওইগুলোরে বাঁচানোর জন্য আপনার এরকম ডায়লগ দিতে হবে। মায়ের দোয়ায় বড় হয়েছি আমি, মায়ের দোয়ায়, আপনার চেয়ে বেশি মায়ের দোয়ায় রিক্সাওয়ালার আছে এবং রিক্সার পিছনে লিখে রাখছে মা বাবার দোয়া, তো রিক্সাই চালায় বেড়াচ্ছে। আপনার চেয়ে বেশি ভালো ওর মা ছিল, আপনার থেকে বেশি ভালো ওর মা আসছে। আপনাকে কথা বললে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে হবে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে কথা বলা যাবে না। সেই যুগটা এখন আর নাই, সেই যুগটা এখন আর নাই। পাগল বুঝানো যুগ এখন আর নাই। রাজনীতিতেও পাগল বুঝানোর জন্য যুগ অনেকটা ধসে গেছে। এখন ছোট বাচ্চারাও ক্যালকুলেশন জানে অথবা জানার চেষ্টা করতেছে। তো এইখানে তো আপনার ওই ইমোশনাল কথাবার্তা, ওইসব ঢং, ওইসব ভাইরাল, এগুলোর কোনো মূল্য নাই। বরঞ্চ যখন এইসব কথাবার্তা বলবেন তখনই মানুষ উল্টে এসে বলা শুরু করবে যে এই লোক এত ইমোশনাল মিষ্টি মিষ্টি লেকচার মারতেছে, এর ভিতরটা তাহলে তো এরকম ভয়ঙ্কর। তখন মানুষ আপনাকে খোঁজা শুরু করবে। তাহলে ওগুলো না করাটাই ভালো। বেসিক হচ্ছে ব্যবসায়ী আপনি তখনই হতে পারবেন যখন আপনার আয় ব্যয়ের হিসাবটা থাকবে, আপনার ব্রেনের মধ্যে ইন্টেলেকচুয়ালিটি থাকবে, আর পৃথিবীর সবাইকে ফাক অফ বলতে পারবেন। পুষাইলে থাকো, না পুষাইলে রাস্তা মাপো। কি কারণে ফাক অফটা বলবেন, কেন বলবেন? এই যে শুরুতে একটা বাজে কথা বলে দিলাম যে নিজের বাবা মারে ফাক অফ বলতে পারবেন, তাহলে ব্যবসায়ী হইতে পারবেন। কি কারণে জানেন? কি কারণে এই কথাটা বললাম? না বুঝে লাফায় পড়বেন না, না বুঝে কমেন্টস করবেন না, আগে বোঝার চেষ্টা করবেন। আপনার মা বলবে ব্যবসা করতে যেও না বাবা, তুমি পারবা না বাবা, ব্যবসা করতে যে এত বড় রিস্ক, কি দরকার? তুমি চাকরি করতেছো, মাস গেলে বেতন পাচ্ছ, প্যান্ট শার্ট টাই পরে তুমি চাকরিতেই যাও বাবা, মানুষের সাথে তর্ক করো না, এটা যুগ জামানা খারাপ। তা আপনার মাই তো আপনার হাফলেটিস বানায় ঘরের মধ্যে বসায় রাখবে, আপনি উত্তেজিত হবেন কেমনে? তা আপনার মায়ের ভালোবাসাই তো আপনার ব্যবসার ক্যারিয়ারের জন্য পাপে পরিণত হয়ে যাচ্ছে, পাপে পরিণত হয়ে যাচ্ছে। তা আপনার মায়ের যে দোয়ার কথা বলতেছেন, আপনার মায়ের দোয়া এবং মায়ের ভালোবাসায় আপনি কি হচ্ছেন? আপনি একটা হাফলেট হিসেবে ঘরের মধ্যে বসে থাকছেন, আপনাকে দিয়ে ব্যবসা হবে না। এই জন্যই বলছি, টেল এভরিওয়ান ফাক অফ, সবাইকে বিদায় দেন। বলেন যে আমার প্রতিদিন এই পরিমাণ কাজ করতে হবে,
তাহলে ব্যবসা করতে গেলে আপনাদের কি করতে হবে? সবার আগে এই যে ইমোশনাল যে জায়গাগুলো এবং পরিবার, বন্ধু বান্ধব, অমুক অসুস্থ তাকে একটু দেখতে হসপিটালে যাও, অমুক আত্মীয়কে নিয়ে অমুক জায়গায় যাও, এই সব কিছুর মনে করেন যে বাংলা লোকাল ভাষা বলে শ্রাদ্ধ করে দেওয়া, শ্রাদ্ধ করে দিতে হবে। দেওয়ার পরে সবার আগে চিন্তা করতে হবে যে আমি প্রতিদিন কথার কথা ব্যবসা প্রতিষ্ঠানে 8 ঘন্টা বসবো। ঝড় তুফান, জ্বর, সর্দি, কাশি, ঘোড়ার ডিম এগুলো দেখার টাইম নাই। কোনো মতে হাইটেও যদি অফিসে যাইতে পারি, অফিসে যাইতে হবে, যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে হবে, যে 8 ঘন্টা পরিশ্রম করতে হবে। এই 8 ঘন্টার মধ্যে বউ বাচ্চা কোনো কিছু দেখার টাইম নেই। যে মরছে মরছে, যে মরে গেছে তারই কি আমি ফেরত নিয়ে আসতে পারবো? তা মরে গেছে আরো লোকজন আছে না, তারা ওই আয়োজন করতে থাকুক, আমার কাজটা শেষ হবে, তারপর আমি দেখতে যাব। এটি পৃথিবীর একমাত্র বাস্তব সূত্র ব্যবসায়ী হওয়ার, এর বাইরে কোনো সূত্র নাই। তো কথাগুলো আপনাদের কাছে যতই বিচ্ছিরি, অমানবিক অথবা ছোট লোকই অথবা অসামাজিক মনে হবে, ততই বুঝবেন যে মনে করেন আপনার কাছে মনে হচ্ছে এর অর্থ হচ্ছে আপনার দিয়ে ব্যবসা হবে না। আপনার মনের মধ্যে ইমোশন, ফিলিংস, ধর্ম, আন্তরিকতা, ভদ্রতা, সামাজিকতা এগুলো কাজ করছে, তো ওইগুলো দিয়ে তো আপনি কবি, সাহিত্যিক এইসব হইতে পারবেন, তারপরে ওই পরিবার সেবী অথবা সমাজসেবী হইতে পারবেন, বাট আপনি ব্যবসায়ী হইতে পারবেন না। ব্যবসায়ী হতে গেলে আপনাকে বাংলা কথা ছোট লোক হইতে হবে একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে সময়। আপনি যখনই ব্যবসায়ী হবেন আর সময়কে কাজে লাগানো শুরু করবেন, তখন আপনার খালি মেজাজটা খারাপ হবে প্রতিদিন। শালা ঘুমের তো উঠেই শুনি যে মাগরিবের আজান দিয়ে দিছে, আর এখন নাকি রাত 8টা বেজে গেছে। মিয়া সারাদিন তো কোনো ঘোড়ার ডিমের কাজও শেষ করতে পারলাম না, তার মধ্যে আবার বিকাল 4টার মধ্যে বললাম কি ঘোড়ার ডিমের ব্যাংক বন্ধ হয়ে গেল। বিকাল 4টা বাজছে আর ব্যাংক কর্মকর্তারা কি বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি শুরু হয়ে যায়? মানে আপনি বকাঝকা এবং গালিগালাজ দিতে থাকবেন সবাইকে, কারণ সময় কুলাচ্ছে না কাজ করে। আর এই জিনিসটা যতদিন আপনার শরীরের মধ্যে, মনের মধ্যে কোনো কিছুতে না আসবে, ততদিন পর্যন্ত আপনি ব্যবসায়ী হইতে পারবেন না। আমার নাম দিয়ে কোরআন বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, যা আছে তাই দিয়ে লিখে রাখেন যে জুবাইর ভাই বলে দিছে। আপনার এই যে সার্টিফিকেট, ডিগ্রি মিগ্রি, আপনার বাপ মা চিন্তা করে ছেলে অমুক ভার্সিটিতে এত লক্ষ টাকা দিয়ে BBA গোড়ার ডিম বালসাল করাইছি, হয় সরকারি অফিসে জয়েন করে চোর হইতে পারবেন, নয় ওই সার্টিফিকেটের বেছে বেছে তারপরে বিভিন্ন বড় বড় কোম্পানিতে তাও রেফারেন্স নিয়ে চাকরিতে ঢুকবেন। 2 দিন পরে যেহেতু কাজ জানেন না আর সময়ের মূল্যটা জানেন না, সো আপনার যেটুকুন প্রোডাক্টিভিটি হবে ওই কোম্পানি ওই 6 মাস পরে আপনার গাড়িটা ধরে বের করে দিবে যে তোমার দিয়ে পোষাচ্ছে না। আর যখন বের করে দেবে তখন নিজের যোগ্যতা অথবা অযোগ্যতার কথা না বলে আত্মীয় স্বজন পারলে নিজের বউরে বলবেন যে কোম্পানি মালিক খারাপ, কোম্পানি খারাপ, ম্যানেজমেন্ট খারাপ, হ্যাঁ এই কোম্পানিতে কোনো ফিউচার নাই। এই বালসাল বলে রেটে কোনো মতে নিজের একটা দোয়া তুলসী পাতা বানাবেন। কিন্তু আপনি যেটা সেটার বাল, আপনারা দিয়ে কোম্পানি 94 কামাই হয় না, 6 মাসে অলরেডি 318,000, 1,80,000 বেতন নিয়ে ফেলাইছেন। আর আপনার পিছনে কোম্পানি যে ওভার একটা কস্টিং, মানে আপনারা কোম্পানিতে ঢুকানো ছিল কোম্পানির জন্য পাপ, এইটা আর আপনার পরিবারের কেউ জানবে না। আর শুধুমাত্র বাপ মা জানে যে আমার ছেলে BBA কমপ্লিট করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, হ্যান হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। বাপ মা খালি এইটাই জানে। বাপ মা জানে ছেলে ডাক্তার হয়েছে, কিন্তু ছেলে যে মেডিকেলে পড়ার সময় হোস্টেলে বন্ধুকের সাথে যে যে গাঞ্জা খাইছে আর মাগি লাগায় বেড়াইছে, আর লেখাপড়ার লও জানে না, আর নিউরো সায়েন্সের নও জানে না, খালি বাংলায় প্রেসক্রিপশন করে একটা ডাক্তার হয়েছে আর আটরানো ডাক্তার হয়েছে, এটা তো বাপ মা আর বুঝে না। বাপ মা চিন্তা করে ছেলে ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, হয়েছে ডাক্তার বলে দেয় ডক্টর, কিন্তু ছেলে যে MBBS না হয়ে MNBS হয়ে গেছে সেটাই তো বাপ মা বুঝে না। ওই ডাক্তার দিয়ে ওই ডাক্তার যখন আবার ওই বিভিন্ন সুপারিশ করে সরকারি অফিসে চাকরি পাবে, তখন মনে করেন যে রাষ্ট্রের মানুষের পাশা মারা সারা। তো প্রতিটা সেক্টরেই অবস্থা। সো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর পরিশ্রম করতে হবে, তারপরে সামান্য দুটো ডাল ভাতের জন্য পরিশ্রম করতে করতে জিব্বা, ওই যে ঠাটানি রোদের মধ্যে কুত্তার জিব্বা যেমন বের হয়ে যায় না পানি খাওয়ার জন্য, আপনার ক্ষুধায় এই অবস্থাটা হবে, বারবার মনে হবে যে ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দিই। এরপর আপনি যদি ম্যারিড হন, দেখবেন যে 2 টাকা কামাই করলে বউ বলবে আমি জানতাম তোমাকে দিয়ে অনেক কিছু হবে, কারণ টাকা কটা নিয়ে তো বউরে দিচ্ছেন, আর বই টাকা কটা নিয়ে নিউ মার্কেট টার্কেট ঘুরে টুরে একদম আপনার মূলধনের পাশাটা মেরে দিছে। আর যে মেরে দিছে 2 দিন পরে আর ব্যবসা করতে পারেন না,
তখন বলবে কে বলেছিল তোমাকে ব্যবসা করতে, চাকরিতে ছিলে আবার তুমি চাকরি খোঁজো, ব্যবসা তোমাকে দেওয়া হবে না। কিন্তু আপনি তো করতে পারতেছেন না, সোদানি মাগি তোরে যে এতক্ষণ খাওয়াইছি, যখন খাওয়াইছি তখন তো ব্যবসায় ভালো ছিল, সবই ভালো ছিল, আমিও ভালো ছিলাম। আর তুই খাইতে খাইতে যে আমার ব্যবসায় মূলধনই খেয়ে ফেলাইছিস, এখন তো তোরে গাড়া ধরে বের করে দেওয়া উচিত। তোরে ভালোবাসতে যে আমার ব্যবসা সব শ্রাদ্ধ হয়ে গেছে, আর এখন দোষ হয়েছে আমার ব্যবসার আর আমার, সেটাও কইতে পারবেন না। কারণ বাসায় গেলে তো বেডিতে কাপড় খুললে আপনি আপ লেডিস, সেটুকুন বলার মতো ব্যক্তিত্ব তো আপনার তৈরি হয় নাই, সেরকম পুরুষ মানুষ আপনি হন নাই। আপনি ব্যবসা করবেন কেমনে? ব্যবসা তো সহজ জিনিস না রে ভাই। আমার কথাবার্তা খুব কাট ক্লিয়ার, কোনো বইতে এত বিস্তৃতি ভাষায় কথা বলে না, বাট এগুলো রিয়েল লাইফের কথা। রিয়েল লাইফ পর্যন্ত এই যে কুত্তার মতো খাটলে, যেমন এই যে রোদে পুড়তে পুড়তে যে 14 রকমের গায়ের রং হয়ে গেছে না, দেখতেছেন? এরকম পরিশ্রম করার কথা, রিয়েল লাইফে ধাক্কা খাওয়া কথা, এত সহজ কথা না। বাংলাদেশে একটা কোম্পানি বানাইলে সেজে গুজে ব্যাগ ব্রাশ করে চুলে জেল দিয়ে পারফিউম আতর দিয়ে বসের মতো নবাবজাদার মতো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে বসে থাকে আর এমপ্লয়ীদের খাটায়। আর আমি আমার অফিসের এমপ্লয়ীদের সবাইকে, অথবা আমি তো এমপ্লয়ি বলি না, সহকর্মী বলি, তাদেরকে ডেস্কে বসা বলে আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না, যত লোড আছে আমারে দেন। আমাকে মানুষ অফিসে পায় না, কারণ আমি কামলার মতো খাটি। আর আমার সহকর্মীদের আমি রাজার মতো রাখার চেষ্টা করি, যত কম কষ্ট দিয়ে পারা যায় তাদের। আর আপনারা কি এসে ভিজিটিং কার্ডের ম্যানেজিং ডিরেক্টর আর বাপ মারা ম্যানেজিং ডিরেক্টর, তো ব্যবসাটা হবে কেমনে? এবার আসেন গাইডের কথা বলে দিই, খুব মন দিয়ে শুনেন। এতক্ষণ প্রায় 25-26 মিনিট বসে বসে আপনাদের লাইফ শেখালাম, কারণ সারা টাকা পয়সা কামাই করলেন, কোনো জায়গাতে দরমরক হোক কটা টাকা কামাই করলেন, নিজের লাইফের ক্যালকুলেশন যদি না বুঝেন তা ঘরে যে শান্তি মতো ঘুমাইতে পারবেন না, বউ পরিচালনা করতে পারবেন না, বাপ মারে পরিচালনা করতে পারবেন না, মূলধন পরিচালনা করতে পারবেন না, সন্তান মানুষ করতে পারবেন না, কারণ আপনার এইসব সাইড যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো তো নাই। তো ওই যে টাকাটা কামাই করলেন পুরোটাই তো জলে দিয়ে দিবেন, তো ওই টাকা কামাই করে লাভ কি? এই জন্য আগে আপনাকে টাকা কামাই করার আগে টাকা কোথায় আপনার ধ্বংস হবে আর জীবন কিভাবে বিষাক্ত হবে সেই শিক্ষা দিয়ে দিলাম। এগুলো খুব মন দিয়ে শিখবেন, আর এরপরে যে তারপরে টাকা কামাই করবেন। কথা বুঝতে পারছেন? আপনাদের এই ভিডিওটা দেখানোর মেইন কারণটা হচ্ছে আপনারা হুজুকে বাঙালি, হুজুকে ঝাঁপায় পড়েন। কে কি বলেছে, অমুকে অমুক বলেছে, অমুক অমুক শুনেছি, ওইটা ভাইরাল হয়েছে, এগুলো পিছনে ঘুরেন, কিন্তু নিজের কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করেন না যে অরিজিনাল ভিতরে এবং বাইরের জিনিসটা কি। ভিতরে এবং বাইরের জিনিসটা কি সেটা আপনারা বোঝেন না। যখন বোঝেন না তখন ওই শোনা কথা, ভাইরাল কথা, এগুলো নিয়ে লাফালাফি করে পারলে একজন একজনে মেরেও ফেলেন, পাগল হয়ে যান। কিন্তু আপনি যে একটা থার্ড ক্লাস, এইটা আপনি শুধু বোঝেন না। আপনার কথা, কাজ, চিন্তা, সেটা যে একটা রাষ্ট্রকে পর্যন্ত ধ্বংস করে ফেলে, সেটা আপনার বোঝার ক্ষমতা নাই। অর্থাৎ আপনি হলেন একটা রাষ্ট্র, ধর্ম এবং জাতির জন্য একটা বাস্টার্ড, একটা বোঝা। তো বোঝা থেকে আপনাকে পরিবর্তন হইতে হবে, আর সেটি শুধুমাত্র হতে পারবেন আপনার পরিশ্রম এবং জ্ঞান অর্জনের সাথে সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনার ব্রেনের যে চিন্তা করার ইন্টেলেকচুয়ালিটি যে পাওয়ার, এই পাওয়ারটাকে আপনাকে তৈরি করতে হবে। যেমন চট্টগ্রাম শহরে দেখবেন একদম হোটেল থেকে শুরু করে প্রতিটা জায়গায়, রাস্তায় রাস্তায় কেউ কারে বকা দিলে মেজাজটা খারাপ করে সোদানি ফোয়া। এই সোদানি ফোয়া কয় কি কারণে বলেন তো? বলে এই কারণে যে তোরা কইসি এক বুঝো সে করো সারা। অর্থাৎ এই কেন জানো এই অঞ্চলের মানুষের এই ইন্টেলেকচুয়ালিটিটা একদম জিরোর কাছাকাছি, যার কারণে এদের সুদানি ফোয়া বলা হয়। সবাই সবারে বলে, বাপ ছেলেরে বলে, বন্ধু বন্ধুরে বলে, শিক্ষক পারলে ছাত্ররে বলে, মনে মনে। শিক্ষক তার ওই পেশায় তো ডাইরেক্ট বলতে পারে না, মনে মনে বলে। অফিসের মধ্যে বস এরকম চলে যাওয়ার পরে, এমপ্লয়ি বের করে দেওয়ার পরে মনে মনে বলে। হোটেলে মালিক ওই যতগুলো বয় আছে বয়দের বলে, রিক্সা উঠে যে বেটা গাড়িতে চলছে ও বেটা রিক্সার ড্রাইভারে বলে, সবাই সবারে বলে। একদম কমন একটা ডায়লগ।
শুধু একটাই জিনিস, যে বলছি এক করো সারাক, বুঝোস না কথা। আর এইটারই বিরক্তিটা প্রকাশ করার জন্য সোদানির ফুয়া বলে গালাগালা করে। তো আপনি যদি এরকম সুদানির ফুয়া হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনাকে দিয়ে কাজটা সুন্দরভাবে হবে না, তাহলে আপনাকে ইন্টেলেকচুয়াল হইতে হবে। আর এইটাই শুরু থেকে এই পর্যন্ত আপনাকে এই 26-28 মিনিটের ভিডিও করে এখনও মেইন ভিডিওটা শুরু করি নাই। তার আগে এই একটা জিনিসই বললাম, যে আপনার যদি এই সোদানির ফুয়া কোয়ালিটির যদি ব্রেন হয়, ইন্টেলেকচুয়ালিটি ব্রেন না হয়, তাহলে আপনার জীবনে যেখানে যা করেন না কেন কোনো কিছুতে ভালো কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। তো এবার আসেন আমরা মেইন প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে কি, গাইটের শার্ট। গাইটের শার্ট, চায়না শার্ট, তাইওয়ান শার্ট, কোরিয়া শার্ট, জাপানি শার্ট, কত রকমের শার্ট আছে। কিন্তু আপনাদের মধ্যে ওই একটা গণধরে ডায়লগ আছে, ভাই কোরিয়ান শার্ট কবে আসবে? সেই গত 2025 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আপনার গাইটের শার্ট খুঁজতে 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 পাগল আপনারা। ভিডিও করে অন্তত 11 থেকে 12টা ভিডিও করে বলে দিছি যে আপনারা গাইটের শার্ট এখন পাবেন না, অমুক সময়ের পরে পাইতে পারেন, মে, এপ্রিল, মার্চ এরকম সময় পাইতে পারেন। তারপরেও মনে করেন যে শত শত কল আর মেসেজ, শত শত কল আর মেসেজ। সেপ্টেম্বর মাসে বসে বলতেছি যে ভাই সামনের বছর মাল আসতে পারে, এখন এই ব্যাপারে কোনো কথাই বলেন না। ও মা দেই যে আমার আবার মেসেজ দে, ভাইয়া শার্ট আসলে কেমন দামটা একটু কাইন্ডলি বলে রাখবেন আমাকে। অবস্থাটা বুঝছেন? আপনার তো দর্শক, ক্রেতা নাকি ভগবানের সমান। তো এরকম ক্রেতা তো বোকাচোদার সমান, এগুলো ভগবানের সমান না, এগুলো সৃষ্টিকর্তার কোনো আশীর্বাদ না। এগুলো হচ্ছে কতগুলো থার্ড ক্লাস কতগুলো সমাজের উচ্ছিষ্ট। এরা কোনোদিন ব্যবসায়ী হবে না, কারণ এদের কমন সেন্স একদম জিরোর কাছাকাছি। এই যে গত বছরের সেপ্টেম্বরে এই বছরের শার্টের দাম যদি বলতাম, কেমনে বলবো? এর মধ্যে যুদ্ধ বাড়ছে, তেলের দাম বাড়ছে, সরকার বদলাইছে, কত কিছু নিয়ে কত কিছুর মানুষের অভাব বাড়ছে, সরকার ডিক্লেয়ার করে দিছে সব কিছুর দাম বাড়বে। তো গত বছর আপনারা বলে দিতাম 30,000, আর এবার বেচতে গেলে দেখতাম যে 46,000। তখন আপনি আমারে বলতেন যে ভাই আপনি 30,000 বলেছিলেন, সেটা বেড়ে না হয় 31,000 হোক, 46,000 হয় কেমনে? ইয়ার কি মারার জায়গা পান না। তো এরকম মানসিকতা যাদের আছে তারা আমার ভিডিও দেখার দরকার নেই, সবই নয় ভিডিও থেকে বের হয়ে যান। যার শেখার আছে, ইচ্ছা আছে, যার বোঝার ইচ্ছা আছে, সে ভিডিওতে থাকেন। তো এই যে তাইওয়ানের শার্ট, চায়না শার্ট, জাপানি শার্ট, কোরিয়ান শার্ট, এই শার্টগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ, কি করলে ব্যবসা হবে, কি করলে সম্মান পাবেন, কি করলে কি হবে, এগুলো খালি শোনা কথা করে লাফাইতে থাকেন আর লাফাইতে থাকেন। অমুক ব্র্যান্ডের মার্কার মাল সবাই বলতেছে ভালো। ভাই বিলিভের বি গ্রেডের শার্ট আছে নাকি? ভাই বিলিভের শার্ট আছে নাকি? এই গোড়ার ডিমের ডায়লগ করে করে ঘুরে বেড়ান, এবারে কিছুই জানে না। আর ওই যে সেই সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত যে বসে আছেন কবে শার্ট আসবে তারপরে ব্যবসা করব। আরে মিয়া এই 6 মাসে মানুষ ওই বাচ্চাদের কাপড় থেকে শুরু করে, জ্যাকেট থেকে শুরু করে, লেডিস সোয়েটার থেকে শুরু করে, প্লাজো বলেন, টাইস বলেন, কার্ডিগান বলেন, তারপরে আপনার কাঁথা কম্বল বলেন, এগুলো নিয়ে 100 বার নিচে 100 বার বেচছে, অলরেডি তার 20 লাখ ক্যাশ হয়ে গেছে। শুরু করছিল মাত্র 20,000 দিয়ে। এই 6 মাসে সে 20 লাখ টাকার মালিক, অথবা 12 লাখ টাকার মালিক, অথবা 6 লাখ টাকার মালিক। আর আপনি সেই সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে চিন্তা করেছেন, অথবা অগস্ট মাসে 25 সালের, যে যেদিন কোরিয়ান গাইটের শার্ট আসবে সেদিন আমি তো শুধু ছেলেদের মাল নিয়ে ব্যবসা করি, সেদিন থেকে ব্যবসা সুদাবো। আপনি ব্যবসা হবেন বাল ফালাইতে? আপনার দিয়ে ব্যবসা হবে? আপনার মানসিকতাই তো হাফ লেডিসের চেয়ে খারাপ, হিজড়া গোছেও খারাপ। হিজড়া তো তাও দেখছেন না, পুরো রাস্তা দাপায় বেড়াচ্ছে, থানা পুলিশ টুলিশ সব কন্ট্রোল করে, ঢাকার একদম মহাখালী থেকে শুরু করে একদম শেরপুর, জামালপুর, ময়মনসিংহ পর্যন্ত কোন স্টাইলে হিজড়ারা একদম রাস্তাঘাট সব দখল করে 2 হাত 4 হাত পাও ভরে কামাচ্ছে। ওটার জন্য তো একটা শক্তি লাগে, সে লেভেলও তো আপনার নাই। তা আপনার অবস্থা তো হিজড়ার চেয়েও খারাপ।
আপনার দিয়ে ব্যবসা হবে? ব্যবসা হবে না তো, আপনার দিয়ে ব্যবসা হবে না। আমি এরকম পরিশ্রম করে আপনার একটা ভালো মাল বের করে দেবো কি কারণে? কারণ আপনি যখন ব্যবসায়ী হবেন, আরও 10টা মাল নেবেন, তখন আমার আরও 2 টাকা ইনকাম হবে এবং তখন আমার ইনকামটা আসা শুরু করে দেবে। আর আমি নিজে এটা কামাই না করে আপনার ব্যবসা দাঁড় করানোর জন্য আপনার জন্য পরিশ্রম করবো, আর আপনি হলেন একটা খুঁতখুঁতে হাফ লেডিস, আপনার মাল দিয়ে আমার কোনো লাভ আছে? আপনার মতো 22-24 কোটি মানুষের মধ্যে আপনার কাছে বহুত বড় বড় খেলোয়াড় আছে, তারে সময় দিব, আপনাকে কি কারণে সময় দিব? কারণ আপনি তো বেটা মানুষই হন নাই, আপনি তো ব্যবসায়ী হন নাই, আপনার অবস্থা হিজাচ্ছেও খারাপ। আচ্ছা, এবার আসেন আমি আপনাদের বলে দিই একটা মালের হিসাব কিভাবে করতে হয়, সুন্দরভাবে দেখায় দিই। এমনভাবে দেখায় দিব ক্লাস 4-5-এ কেন, ক্লাস 3-তে পড়া বাচ্চাও বুঝতে পারবে, শুধুমাত্র আমার বউ ছাড়া। কারণ বিয়ে করার পরে বউরে যা বলবেন সে বুঝবে এক, বলবেন এক, বুঝবে এক, করবে আর এক। সো আমি এই ড্রাইভারে যাব না, আমি আগেতেই একদম মুখ ফুটে স্বীকার করে নিচ্ছি যে একটা ক্লাস 3-4-এর বাচ্চাও বুঝবে, এইভাবে ভিডিওটা করে দিব শুধু আপনাদের ভাবি ছাড়া। আপনার ভাবি যদি না বুঝে সে ড্রাইভার আমার না। আচ্ছা, এবার আসেন আমরা একটু ক্যালকুলেশনের দিকে চলে যাই, আশা করি খুব সহজভাবে আপনাদের সবাইকে বুঝাই দিতে পারবো। দেখেন, উদাহরণ গাইড ব্যবসার লাভ লসের হিসাব। আইটেমের নাম জাপানের শার্ট, অল সাদা, অর্থাৎ সব সাদা শার্টের গাইড। গাইডের ওজন কত? 100 কেজি। গাইডের কেনা দাম আনুমানিক 38,000 আমরা ধরছি। আচ্ছা, এরপর মানে আপনার কেনা দাম, এরপর পরিবহন খরচ 1,000 টাকা। মালের পরিমাণ কত? 480 পিস। পরিবহন সহ মোট কেনা রেট প্রতি পিস শার্টের 81 টাকা 25 পয়সা পড়ছে। কারণ এই 38,000 আর 1,000 টাকার যোগ করলে কত হচ্ছে? 39,000। সেখানে আপনার 480 পিস দিয়ে যদি ভাগ দেন তাহলে হচ্ছে এই 81 টাকা 25 পয়সা হচ্ছে আপনার কেনা পড়ছে। এই পর্যন্ত তো একদম সহজে বুঝছেন না? আসেন এবার পরের সহজ হিসেবটা দেখাই। এই যে গাইড যতই ভালো বলুক, বেস্ত থেকে আনছি, এ গ্রেড, অমুক তমুক, হ্যান ত্যান, বেসিক্যালি এর মধ্যে কিছু মাল ফেলে দিতে হয়। তো ধরেন 25 পিস মাল ফেলে দিতে হয়, গড়ে 20-25 পিস। অনেক সময় দেখা যায় এত ফেলা লাগে না, কিন্তু আমরা তো আপনাকে লাভটা একটু সবসময় কম দেখাই। যদি এরপরে আপনার লাভটা একটু বেশি হয় তো আলহামদুলিল্লাহ, আপনারও মনটা ভালো হয়ে যায়। এই কারণে আমরা ইচ্ছা করে লাভটা একটু কম দেখাই। সবাই যেমন কিছু একটা শুরু করার আগে খালি লাভের দিকে তাকাইতে থাকে আর লাভের গল্প মারতে থাকে, আর আমরা লাভটা একটু কম দেখাই অ্যাকুরেট হিসাব বের করার জন্য, রিস্ক ফ্যাক্টর সেটেল করার জন্য। দেখেন, ফেলে দেওয়া মালের পরিমাণ আমরা 15-20 পিস না ধরে 40 পিস ধরছি, যে 40 পিস মাল মনে করেন আপনার ফেলেই দিতে হবে, কোনো কাজেই আসবে না, এটা দিয়ে পা মোছার কাপড় হবে। এরপর ফেলে দেওয়া মালের লস কত হলো? 3250 টাকা লস হয়ে গেছে। কারণ ওই যে একটা কেনা দাম ছিল না, কেনা দাম কত ছিল? এই যে উপরে 81 টাকা 25 পয়সা গুণ 40 পিস মানে 3250 টাকা। মাল নিয়ে পারেন নাই, সাথে সাথে বাস মারা খাওয়া শেষ, অর্থাৎ ধরা। ফেলে দেওয়া মালের পরে মালের কেনা রেট, অর্থাৎ এই যে 3250 টাকা যে আপনার লসে চলে গেল, শুরুতেই ফেলে দিলেন, তাহলে কি আপনার ফাইনালি বাকি যে কটা মাল থাকলো 480 পিস মাইনাস 40 পিস, মানে মাল থাকলো মাত্র 440 পিস। আর আপনার তাহলে খরচ বেড়ে গেল কত? 38,000, 1,000 আর হচ্ছে এই 3250 টাকা। এই টোটাল তাহলে এত টাকা হচ্ছে আপনার কেনা দাম, কিন্তু মালও আবার পরিমাণে কমে হয়ে গেল, 440 পিসে নেমে আসলো। তখন আপনার মালটা নর্মালি মনে ছিল আপনার 81 টাকা কেনা পড়ছে, বেসিক্যালি আপনার মালটা কেনা দাম 88 টাকা 64 পয়সায় চলে গেছে, আপনি টেরও পান নাই। এবার আসেন ভালো মালের পরিমাণ। এ পর্যন্ত তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন ভালো মালের পরিমাণ। ভালো মাল মনে করেন এখানে আপনি 350 পিস মাল জাপানি এ গ্রেডের সাদা শার্টে চোখ বন্ধ করে পাবেন। প্রতিটা মাল তো আপনার ফিনিশিং করতে হবে, আয়রন করা, হালকা টুকটাক প্যাকিং করা, অমুক তমুক, অথবা একটু হালকা দাগ উঠানো, মানে সোজা কথা ফিনিশিং 15 টাকা হলেই, ভালো মালের 15 টাকা ফিনিশিং লাগে না। তারপর 15 টাকা ধরলে আপনার 5,250 টাকা খরচ আছে।
তো কেনা রেট হচ্ছে আপনার ছিল 88 টাকা 64 পয়সা, আর এই টাকাটা যখন খরচ করবেন তখন আপনার কেনা রেট কিন্তু বেড়ে বেড়ে এই 88 টাকা 64 পয়সা হয়ে গেছে। নর্মালি আপনার মালটা কেনা রেট কত ছিল? 88 টাকা 64 পয়সা, তাই না? সরি, এটাকে আবার একটু দেখাই যে ভালো মালের পরিমাণ 350 পিস পেলেন, মোট ফিনিশিং খরচ 15 টাকা যদি হয়, তাহলে আপনার 5250 টাকা হচ্ছে আপনার কি খরচ হচ্ছে। তা পার পিসে তাহলে কয় টাকা খরচ হলো? সেই খরচটা তাহলে ফেলে দেওয়া মালের যে অরিজিনাল যে রেটটা বেরোলো 88 টাকা 64 পয়সা, সেটার সাথে এইটা দিয়ে যদি ভাগ দেন, যে টাকাটা হয় সেইটা আবার এইটার সাথে যোগ দিলে 103 টাকা 64 পয়সা হয়। মানে 5 টাকা আপনার পার বডিতে বেশি খরচ পড়ছে। তাহলে বর্তমানে আপনার কেনা মালের রেটের দাম হচ্ছে 103 টাকা হয়ে গেছে, 103 টাকা 64 পয়সা। এই ভালো মালটা চোখ বন্ধ করে আপনার শোরুম থাকলে অথবা দোকান থাকলে অনলাইনে অথবা হাতে হাতে তো কিছু কিছু মাল, এই 350 পিস মালের মধ্যে মিনিমাম 100 পিস মাল একদম ফাটাফাটি দামে বিক্রি হবে। শোরুম অথবা দোকান থাকলে তো পারলে 600-800 টাকা 450 টাকা এরকম বিক্রি করে। আমরা হকারের সবচেয়ে ভালো রেটটা, যেখানে 400 নিচে সবচেয়ে ভালো মালটা বিক্রি হয় না, 450 নিচে বিক্রি হয় না, ওখানে 350 টাকা করে মাত্র ধরছি, ধরে ওই 250 টাকা মাত্র ধরছি। মানে যে মালটা শোরুমে পারলে ওই যে ভোক্তা অধিকারও খুঁজে পায় না, যে মালের দাম 22,000 টাকা হয় কেমনে, এ মাল যে আমদানি করছে বিদেশ থেকে, সে কাগজপত্র কই 12,000 টাকা 22,000 টাকা 4,000 টাকা বিভিন্ন দাম টাম যে লিখে রাখে শোরুমে, ওই মালের রেটই মাত্র বেচা দাম মাত্র 250 টাকা মাত্র ধরছি। তাহলে আপনার মোট বিক্রয় মূল্য হচ্ছে 87,500 টাকা। আর এই যে ফেলে দেওয়া যে আপনার 40 পিস মাল ছিল, এই যে 40 পিস মাল ছিল, আর এ গ্রেডের মাল পাইছেন 350 পিস মাল, এরপরে বাকি আছে তাহলে কয় পিস মাল? 90 পিস মাল বাকি ছিল। সেই 90 পিস মাল হচ্ছে ভালো রিপেয়ার করা হবে মালের পরিমাণ, অর্থাৎ এই মালগুলোকে রিপেয়ার করলে ভালো হয়ে যাবে, রিপেয়ার করলে ভালো হয়ে যাবে। ফেলে দেওয়ার তো শুরুতেই ফেলে দিছি, আর ভালো যেটা পাইছি সেটা পাইছি, আর বাকি যেগুলো ঠিকঠাক করলে, বাটন ঠিক করা, রং উঠানো, একটু সেলাই খোলা আছে, সেগুলো ঠিকঠাক করলে ঠিক হয়ে যাবে, সেরকম মাল ছিল বাকি আর 90 পিস। এটা ফিনিশিং খরচ একটু বেড়ে যায়, যেহেতু যে বাটন টাটন অনেক কিছু চেঞ্জের বিষয় আছে, তো এটা 25 টাকা করে ধরছি। নর্মালি 22 টাকা নেয়, 25 টাকা ধরছি, তো এখানে হচ্ছে 2250 টাকা। তাহলে এই মালটা রিপেয়ার করতে যেয়ে আপনার মালের কেনা রেট তখন হয়ে যায়, আবার এই ক্যাটাগরির মালটা এই 90 পিস মালের কেনা রেট হয়ে যায় 113 টাকা 64 পয়সা। আর এইটা যেহেতু রিপেয়ার করতেছেন, এর মধ্যে অনেক মালই কিন্তু আবার এই গ্রেডে পরিণত হয়ে যাবে, তারপরেও এটা বিক্রয় রেট মাত্র 200 টাকা করে ধরছি। মোট বিক্রয় মূল্য এই যে যেটা বি গ্রেডের মতো অথবা ছিঁড়া ফাটা পড়ছিল, ঠিকঠাক করে একটু বড় সাইজের মাল ছোট সাইজ হয়েছে, অথবা একটু জোড়াতালি অথবা কিছু একটা করা হয়েছে, এই মালটা কিন্তু ধরা পড়তেছে না ঠিক করার পরে। সেই মাল ছিল 90 পিস, এটা বিক্রি করে আপনার 18,000 টাকা ইনকাম হবে। তাহলে দেখেন আপনি টোটাল এই যে আপনার এই ফেলে দেওয়া মাল, এই ফেলে দেওয়া মালেতে 1 টাকাও ইনকাম নাই। ভালো মালের থেকে ইনকাম আছে 87,500, আর যেটাকে রিপেয়ার করা, সেই রিপেয়ার করা মালের দাম হচ্ছে পেলেন 18,000। এবার আসেন একটা ফাইনাল লিস্টে, মাল বিক্রয়ের মোট আনুষঙ্গিক খরচ, আপনার ফোন খরচ, গাড়ি ভাড়া, রাস্তার খরচ, একটা লেবার খরচ, একটু চা নাস্তা করলেন, সব খরচ ধরছি 10,000 টাকা। এত টাকা এই সামান্য কটা মাল বিক্রি করতে লাগে না, তারপরে ধরে নিচ্ছি 10,000 টাকা আপনার খরচ আছে। মোট কেনা খরচ আপনার হচ্ছে 49,000 পড়ে গেল। তাহলে মোট কেনা খরচ 49,000 পড়ে গেছে। মোট কেনা খরচ 49,000 পড়ছে কেমনে? এই 38,000 1,000, ঠিক আছে, 38,000 1,000, আর এখানে রিপেয়ারের খরচ হচ্ছে 3250, আর ওখানে রিপেয়ারের খরচ হচ্ছে 5250। এই সব খরচ আর এর সাথে হচ্ছে আপনার এই টোটাল আনুষঙ্গিক খরচ যেটা, এই সব কটা যোগ হবে। দেখি আমি এখানে ক্যালকুলেশনটা ভুল করছি কিনা, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, এখানে আমার একটু টাইপিং মিস্টেক ছিল, এখন ঠিক করে দিলাম। যে টোটাল মাল বিক্রয়ের আনুষঙ্গিক খরচটা, এই খরচটা কোথা থেকে হলো? সবার আগে হচ্ছে যে এই যে 38,000 আর 1,000 টাকা, এই দুটো টাকা আপনার খরচ হচ্ছে। আর কি কি খরচ হলো? আর খরচ হচ্ছে আপনার এই 5,250 টাকা, এইটা আপনার খরচ হয়েছে এ গ্রেডের মালটা ঠিক করার খরচ। আর এরপর আর একটা খরচ হয়েছে, সেটা কি? বি গ্রেডের মালটা ফিনিশিং করার খরচ হচ্ছে 2,250 টাকা। আর এরপরে হচ্ছে মাল বিক্রয় করতে আনুষঙ্গিক খরচ হয়েছে 10,000, টোটাল 56,500 টাকা খরচ হয়েছে।
আর ইনকাম হলো কত? ইনকাম হচ্ছে এই যে আপনার 87,500 টাকা আর এই 18,000 টাকা, এই দুটো মিলে টোটাল মোট বিক্রয় মূল্য হচ্ছে আপনার 1,05,500 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য আর মোট খরচ যদি বাদ দেন তাহলে আপনার 49,000 টাকা হচ্ছে আপনার জাপানের একটা সাদা শার্ট কিনে বিক্রি করলে তার ইনকাম। তাহলে এত সহজ করে এত সুন্দর করে যদি আপনি যদি জিনিসটা যদি বুঝতে পারেন, আর এরপরে যার কাছ থেকে মাল নেন সে যদি আস্থা করার মতো একটা মাল যদি আপনাকে দেয়, তাহলে এই মালটা আপনি কত টাকা খাটাইছিলেন? টোটাল 56,000 টাকা খাটাইছিলেন, আরও কথার কথা 50,000 টাকার মতো আপনার লাভ হচ্ছে। আর এখানে লাভটা আরও অনেক বেশি হবে। কি কারণে? এখন অনলাইনের যুগ, এখন তো আপনারা অনলাইনে যে ভালো যে মাল 1-150 পিস মাল, এটা তো সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে অনলাইনে 600, 450 এরকম করে বিক্রি করবেন। কিন্তু আমরা কিন্তু একটা মালের সর্বোচ্চ বেচা দাম মাত্র 250 টাকা ধরছি, আর সর্বনিম্ন ধরছি মাত্র 200 টাকা। তো এই 250 টাকার জায়গায় যদি আপনি এখানে 150 পিস মাল যদি 400 টাকা, 450 টাকায় যদি বেচতে পারেন, অথবা দোকান দিয়ে যদি 800 টাকায় বেচতে পারেন, তা এই লাভ কী পরিমাণ হবে তখন? বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? তো এভাবে প্রতিটা আইটেম, যেমন এই যে জাপান হোয়াইট শার্ট, সাদা শার্ট, জাপানের এ গ্রেডের শার্ট, তাইওয়ানের বি গ্রেডের শার্ট, তাইওয়ানের এ গ্রেডের শার্ট, চায়না বি গ্রেডের শার্ট, চায়না এ গ্রেডের শার্ট, কোরিয়া বি গ্রেডের শার্ট, কোরিয়া এ গ্রেডের শার্ট, এগুলো সব কিন্তু চমৎকার ক্যালকুলেশন করা যায়। নিজে ঘরে বসেই কাগজ কলমে আপনি এই ক্যালকুলেশনগুলো বের করে ফেলতে পারবেন। আর এই ক্যালকুলেশনগুলো যখন বের করে ফেলবেন, তখন আপনি তো বুঝতে পারবেন যে কোন দেশের কোন শার্টটায় আপনার সবথেকে বেশি বরকত হবে। আর যখন আপনার সবথেকে বেশি বরকতের আইটেমটা আপনি খুঁজে পেয়ে যাবেন, এরপর আপনি শুধুমাত্র ওই মালটাই খুঁজতে থাকবেন এবং ওই মালটা নিয়েই কাজ করতে থাকবেন, এবং ওই মালটার উপরেই আপনি কি হবেন? এক্সপার্ট হবেন। তাহলে বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনার জাপানের যে শার্ট, সাদা শার্ট, ফ্রেশ সাদা শার্ট, এটা বিক্রি করলে আশা করা যাচ্ছে যে 49,000 টাকার মতো লাভ হতে পারে। জাপানের এ গ্রেডের শার্টটা বিক্রি করলে 74,000 টাকার মতো লাভ হতে পারে। তারপরে তাইওয়ানের বি গ্রেডের শার্টটা, এটা বিক্রি করলে 47,000-এর মতো লাভ হতে পারে। তাইওয়ানের এ গ্রেডের শার্টটা বিক্রি করলে 35,000 টাকার মতো ইনকাম হতে পারে। তারপরে চায়নার বি গ্রেডের শার্টটা বিক্রি করলে 51,000 টাকা ইনকাম হতে পারে। তারপরে চায়নার এ গ্রেডের শার্টটা বিক্রি করলে 55,000 টাকা ইনকাম হতে পারে। এরপর হচ্ছে কোরিয়ার বি গ্রেডের শার্টটা হলে 50,000 টাকা ইনকাম হতে পারে। আর যদি কোরিয়ার এ গ্রেডের শার্টটা যদি বিক্রি করি তাহলে 49,000 টাকা ইনকাম হতে পারে। তাহলে টোটাল একটা সামারি শিট যদি তৈরি করি, তাহলে সেখানে কি হয়? কোরিয়ার শার্ট এ গ্রেড 49,000, কোরিয়ার শার্ট বি গ্রেড 50,000, চায়না শার্ট এ গ্রেড 55,000, চায়না শার্ট বি গ্রেড 51,000, তাইওয়ান শার্ট এ গ্রেড 35,000, তাইওয়ান শার্ট বি গ্রেড 47,000, জাপান শার্ট 74,000, আর এ গ্রেডের শার্টটা, আর জাপান অল সাদা, সব সাদা হলে আপনার 49,000 ইনকাম হতে পারে। আর এখানে বিশেষ লক্ষণীয় হচ্ছে কম ইনভেস্টমেন্টে রিস্ক কম। আপনি যত কম দামি মাল নেবেন তত আপনার রিস্ক কম। বাইচান্স যদি মালটা খারাপও হয়ে পড়ে, তাও কিছু অল্প টাকার উপর থেকে ড্যামেজ যায়, এটা সবসময় মাথায় রাখতে হয়। নাম্বার 2 হচ্ছে কম ইনভেস্টমেন্টে ডাবল পরিমাণ মাল হয়। অর্থাৎ একটা দামি মালে যে টাকা লাগে, কম ইনভেস্টমেন্টে দেখা যায় ওই টাকায় 2টা মাল কেনা যায়। যেমন মানুষ ওই যে আপনার তেলের পরিবর্তে গাড়িতে সিএনজি তারপরে এলপিজি লাগায়, অর্থাৎ 1 লিটার তেলে গাড়ি যাবে মনে করেন 10 কিলো, আর ওইখানে 2 লিটারে আপনার গ্যাসে যাবে মনে করেন যে 18 কিলো, কিন্তু টোটাল গাড়ি গেল কত? 18 কিলো। তো 2 লিটার গ্যাস অথবা এলপিজির দাম 1 লিটার তেলের দামের সমান। তাহলে আগে তেলে যাচ্ছিল 10 কিলো, আর সেম সমপরিমাণের টাকায় 2 লিটার গ্যাস হচ্ছে যেটা দিয়ে যাচ্ছে আপনার 18 কিলো। এই 8 কিলোই হচ্ছে আপনার লাভ। তো বিষয়টা হচ্ছে সেরকম যে আপনার টাকা, কম টাকার মাল যদি ডাবল নেন, তাহলে একটা মালও বাইসেন যদি খারাপ পড়ে আর একটা যদি ভালো পড়ে, তাও যেমন রিস্ক কমে যায়, তেমন মালের পরিমাণ বাড়লে লাভ বাড়তে থাকে। এরপর দোকানের জন্য এ গ্রেডের মালটা নেওয়া ভালো, তারা সময় কম দিতে পারে। আর যারা হকারে কাজ করেন তাদের জন্য বি গ্রেডটা ভালো। আর 4 নম্বরে বি গ্রেডের মালের ভিতর বাছা মালটা অনেক বেশি লাভ দেয়। অর্থাৎ বি গ্রেডের মাল, কিন্তু মালের যে ব্র্যান্ড অথবা যে গেট আপ সেটা এ গ্রেডের কাছাকাছি মূল্যমানের অথবা কোয়ালিটি।
ওই মালটা যদি কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আপনাকে বেছে সুন্দর করে যদি মালটা দেয় এবং আপনার কপাল গুণেও যদি সেটা যদি আপনার ওই যে 5% কপালের কথা বলছি সেটাও যদি আপনার রিজিকে থাকে, তাহলে মনে করেন ওই এক গাইটে আপনার যা লাভ হবে এটা ইনশাল্লাহ মনে রাখার মতো। তো আশা করি বিষয়গুলো একদম পানির মতো সহজ করে আপনাদের সব বুঝাই দিছি। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা মালের ক্যালকুলেশন করা কত সহজ বিষয়, কত সহজ বিষয়, যে কোনটাতে আপনার বরকত বেশি হবে। এবং সবচেয়ে মজার বিষয় যে আপনারা কোরিয়ান এ গ্রেডের শার্ট, কোরিয়ান বি গ্রেডের শার্ট, চায়না এ গ্রেড বি গ্রেড, জাপান এ গ্রেড বি গ্রেড, তাইওয়ান এ গ্রেড বি গ্রেড সব কিছু যখন কম্পেয়ার করবেন তখন একদম অবাক হয়ে যাবেন যে কোন মালটায় চিন্তা করছিলাম লাভ সবচেয়ে বেশি, এটা তো পুরোপুরি ভিন্ন। জুবায়েদ ভাই এতদিন যে মালটা দেখাইছে এভাবে ক্যালকুলেশন করি নাই, যার কারণে বুঝতে পারি নাই। আসলে জুবায়েদ ভাইয়ের কথাটাই ঠিক ছিল। তো তখন আপনারা চায়না এভারেজ বি গ্রেড অথবা এ গ্রেড শার্ট নিতেই পাগল হয়ে যাবেন। আর কোরিয়ান শার্ট যদি নেন তাহলে বি গ্রেড নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। জাপানি শার্ট যদি নেন জাপানি এ গ্রেডটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। এবং সবথেকে কম মূলধনে সবথেকে বেশি ব্যবসা আপনাকে দিবে চায়না বি গ্রেড অথবা এভারেজ যে শার্টটা আছে এইটা। তো কথাটা কিন্তু বিশ্বাসযোগ্য না, কিন্তু আপনার ক্যালকুলেশনগুলো করেন, ইন ফিজিক্যাল মাঠে নামেন, তারপরে আপনার একদম মানে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে। শালা এতদিন কোন মরিচিকার পিছনে দৌড়াইছি, আর এতদিন যে এত হাজার হাজার চায়না বেল বিক্রি হয়েছে, আমি কেন ব্যবসাটা করলাম না, তখন আপনি আফসোস করতে বাধ্য থাকবেন। আর এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। আর এরপরে আপনার ব্যবসায় বিশাল একটা উপকার করবে আপনার সাপ্লায়ার, যদি কিনা সে আস্থা করার মতো একজন সাপ্লায়ার হয়। গতকালকে একজন বলতেছে ভাই ওই বি গ্রেডের শার্ট এ গ্রেডগুলো ধরায় দিছে ভাই, এত টাকা নিছে, অমুক নিছে তমুক নিছে। তা আমি বললাম যে আমি তো আরও এই যে শার্ট যে আসবে আমি সেই ডিসেম্বর মাসে পর্যন্ত ভিডিও করে বলে দিছি যে শার্ট যখন আসবে প্রথম 15 দিনে আমরা আপনাকে দিব না, এবং আমরা প্রথমে শুরু করবো বি গ্রেড দিয়ে, শুরুই করবো বি গ্রেড সাপ্লাই দিয়ে, এ গ্রেডে অর্ডার দিলেও মাল দিব না আপনাদের। তো সব কিছু বলে দিলাম, শিখাই দিলাম, এরপরে আপনি একদম মাল আসছে শুনে এ গ্রেডের মাল নিয়েছেন। ভাই আমি তো বুঝি নাই ভাই, আমারে এ গ্রেড বলে এত টাকা নিয়ে আমারে এ মালটা দিয়ে দিছে। আমি বললাম তো মালের উপর যে বি গ্রেড লেখা আছে সেটাও দেখেন নাই? বলে না ভাই দেখি নাই। তো এইগুলোকে আসলে কি করবেন, তো কাস্টমারের ফল্ট। আর ব্যবসায়ী ধান্দাবাজ হবেই, দরমরক হওয়া ব্যবসা করবে। তো ব্যবসায়ীকে কত থামানো যায় না, কারণ যারা ব্যবসায়ী তারা তো ব্যবসা করে ব্যবসায়ী হয় নাই। তার ওই সাত দোকানে কাজ করার মতো, ওই দোকানে বসে বসে অথবা গোডাউনের চাবির অথবা কামলার কাজ করতো, দুটো সাইডে বাইরের পার্টির সাথে পরিচয় হচ্ছে, মোবাইল নাম্বার পাইছে, এবার দোকান খুলে হয়েছে। এভাবে ব্যবসায়ীর জন্ম। ব্যবসায়ী তো বংশীয়ভাবে জন্ম না, ব্যবসায়ী তো স্ট্যাটাস থেকে জন্ম না, ব্যবসায়ী তো ব্যক্তিত্বের সাথে জন্ম না। ব্যবসায়ী তো এরকম ওই টিফিন কিরিয়ার বইতো, সে এখন ব্যবসায়ী হয়েছে। আর এক গোডাউনের চা বইতো, পিয়ন ছিল, সে এখন ব্যবসায়ী হয়েছে, দাড়ি টুপি পরে আর পাঞ্জাবি পরে, মানে বিশাল পিসাবের মতো বসে থাকে। কিন্তু জন্ম তো ওই জায়গা থেকে। তার কাছ থেকে তো আপনি 12 মাস যে ভদ্রতা অথবা ব্যবসার যে ওয়াদা, যে কমিটমেন্ট, এটা তো আপনি আশা করতে পারেন না। তাহলে ওই ব্যবসায়ী নিয়েও কথা বলার দোষ দিয়ে কোনো লাভ নেই, আর ক্রেতার দোষ দিয়েও লাভ নাই। দোষ দুইজনেরই অপরাধ, অথবা ভুল। যদি অপরাধ বলেন অপরাধ, আর যদি ভুল বলেন তাহলে ভুল। তো যাই হোক, আপনাদের যে এত সহজ করে এত সুন্দর করে প্রতিটা মালের ক্যালকুলেশন এভাবে আপনারা বের করতে পারবেন, এবং এভাবে বের করে আমি ছকটা অনলাইনে দিয়ে দিব। এই ছকটা এখান থেকে প্রয়োজনে বাসায় একটা কপি ফর্মের মতো ফিল আপ করবেন, অথবা একটা প্রিন্ট বের করবেন একটা কম্পিউটার দোকানে যেয়ে করে, এরপরে কাগজ কলমে লিখবেন যে আমার এই মালটা এত টাকায় কেনা পড়ে। একটা মনে করেন শীতকালে কার্ডিগান নেবেন, এতটা কার্ডিগান, এই কটা বুক ফাড়া, এই কটা কাজ করে বুক ফাটতে হবে। এখন দেখছেন না, সোয়েটার কিনে কেন বুক ফেটে কার্ডিগান বানায়। তো এইভাবে সব হিসাব করলে আপনি আসলে ফিউচারটাকে দেখতে পারবেন, অর্থাৎ ভবিষ্যৎকে দেখতে পারবেন, যে এই মালটা নিয়ে যে কাজ করতেছি দিন শেষে আমার কি থাকবে। আর শুরুতেই যখন শেষটা দেখতে পারবেন, সেটাকে বলা হচ্ছে দূরদর্শী ক্ষমতা বৃদ্ধি, আর ওইটার নামই হচ্ছে ইন্টেলেকচুয়াল। এই যে ভিডিওর শুরুতে যে 30 মিনিট বকাঝকা করে যে ইন্টেলেকচুয়ালিটির কথাটা বলছি না,
ওটা কিভাবে হবে? যখন আপনি একটা শেষ দেখতে পারবেন যে আমার শেষটা এই হবে, এই কাজের ফলাফল এই হবে, আর তখন হচ্ছে আপনার ইন্টেলেকচুয়ালিটিটা গ্রো করবে। এবং প্রতিটা কাজে, কথা, কাজ, যে আমি এত সময় দিব, এত অর্থ ব্যয় করব, দিন শেষে আমি কি পাবো। শুধুমাত্র এর মধ্যে দুইটা রিস্ক ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে যে আয় ব্যয় হিসাব যে দেখাইলাম, এই টাকাগুলো ইনকাম হওয়ার পরে যখন বাসায় বউকে বলবেন যে চমৎকার ব্যবসা হয়েছে, তখন দেখবেন যে আপনার বউ এই টাকা তো নিয়েছে, সাথে আপনার জামা প্যান্টও খুলে নিয়ে গেছে। এই একটা জায়গার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না। আর রাস্তার মধ্যে যদি পুলিশ আপনারা ধরে কেউ যে বাবা চলো থানায়, আমার 10,000 দাও, তাহলে তোমাকে আবার ছেড়ে দিব, এই দুইজন ব্যক্তির গ্যারান্টি আমি দিতে পারবো না। তা বাদে অফিসিয়ালি যে টাকাটা ইনকাম হওয়ার কথা, তার থেকে অনেক কম, মিনিমাম 30%-এর নিচে কম, আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাই দিলাম। কারণ বেশি দেখালে আপনার প্রত্যাশা বেশি হয়ে যায়, আর আমি হচ্ছে যেটা হবে তার থেকে অন্তত 30% কম দেখাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আবার গতকালের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারছেন যে কোন মালটা এ গ্রেড, কোন মালটা বি গ্রেড। ভিডিওতে দেখে বোঝাই যাচ্ছে না যে কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড। তো চাইলে কিন্তু বি গ্রেড মালের এ গ্রেড বলে খাওয়াই দেওয়া যায়, যেটা আমাকে দিয়ে সম্ভব না। এটা অন্য কোথাও যাবেন, সুন্দর সুন্দর মিষ্টি কথা বলবে, আপনাকে সুন্দর করে স্বপ্ন বিক্রি করে আপনাকে মালটা ধরায় দিবে, কিচ্ছু করার নাই, যদি কিনা আপনার মিষ্টি কথা শোনার অভ্যাস থাকে। আর আমরা এই যে বকাঝকা দিয়ে গালিগালাজ করে হোক আর যেভাবে হোক আগে আপনাকে তৈরি করি, এরপর মালের প্রবলেম দেখাই, তারপরে ভালো কী হবে সেটা শেখাই, তারপরে আপনাকে মাল দেই। আর এই কারণে মানুষ আমাদের আস্থা করে। তো এটা যদি, এই বকাঝকা যদি আপনার পছন্দ না হয়, খারাপ মনে হয়, তাহলে প্লিজ আমাদের কাছে আপনার আসার প্রয়োজন নাই। সবই না আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনি অন্য ভালো কোথাও যান, আমাদের কাছে এসেন না। আর যারা আমাদের সঙ্গে কাজ করেন তারা তো জানেন আমরা কারা, কে, কীভাবে, কী কাজ। আর যারা নতুন করে কাজ করতে চান তারা আমাদের অফিসের কাস্টমার কেয়ারে ফোন দিবেন, সর্বরকমের সহযোগিতা আপনাকে করবে। আর সহযোগিতা করার আপনার কি আছে, যা কথা বলার আমি বলে দিচ্ছি, জনপ্রতি ফোন রিসিভ না করে ভিডিও করে আমি বলে দিচ্ছি, তারপরে একদম আয় ব্যয়ের হিসেব থেকে শুরু করে সব আপনাকে আমি শিখাই দিচ্ছি। এরপরে কি আমাকে ফোন করে বলবেন ভাইয়া মালটা ভালো হবে তো, আপনি নিজে থেকে দেখে দিয়েন, এই ডং করার জন্য আমার ফোন দিবেন? দরকার নেই তো। ডং করা মানুষ তো ওই যে নাট্যমঞ্চে চলে যাবেন, শিল্পকলা একাডেমিতে চলে যাবেন, আমার কাছে আসার দরকার নেই। এতভাবে শিখায় দেওয়ার পরে যদি আপনার আত্মবিশ্বাস না হয়, একটা কোম্পানির সঙ্গে কাজ করতে যদি আপনার মন বড় যদি না হয়, খুঁতখুতানি থাকে, চুলকানি থাকে, খাউজানি থাকে, তো হয় অ্যালার্জির ডক্টরের কাছে চলে যান, না ঢং করার জন্য শিল্পকলা একাডেমিতে চলে যান। ঠিক আছে? আমাদের খানস গ্লোবালে প্লিজ ফোন করে বিরক্ত করবেন না। আর যারা আমাদের সঙ্গে কাজ করেন, আশা করি এই ভিডিও পরে তাদের মনোবল, মানসিক শক্তি আরও বাড়বে এবং তারা আরও বেশি উদ্যমী হয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন। যারা অরিজিনাল ব্যবসায়ী হবেন তাদের পাশেই শুধু আমরা থাকবো। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।